হ্যালো গাইস, আশা করি সকলে ভালোই আছেন। ভিডিওর শুরুতেই আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। স্টোরি একটা গ্রাম যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। গ্রামে ঢোকার রাস্তার মুখে আছে একটা কুয়া, যার ভেতরে তাকানো বারণ। আর আছে একটা শুনশান বাড়ি, যেখানে রাত 9:30 বাজলে নাকি ঘর থেকে কখনো বেরোতে নেই, নয়তো এমন কোন রহস্য লুকিয়ে আছে সেই বাড়িটার ভেতরে। আর সেই কুয়ার ভেতরেই বা তাকানো বারণ কেন? একটা শরীর শিউরে ওঠা হরর থ্রিলার, স্টোরি প্রেজেন্স দ্য ভিজিট। মুভি শুরু হয়, দেখা যায় ক্যামেরার সামনে বসে এই মহিলা, এনার নাম লরিটা। ইনি বলে চলেছেন, আমি 19 বছর বয়সে এক টিচারের প্রেমে পড়ি। আমার মা বাবার পছন্দ ছিল না এই সম্পর্ক। তারপর একদিন আমি আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু তারপরে বুঝলাম যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি সেই মানুষটা ঠিক নয়। একদিন যার হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই মানুষটাও যেন কোথায় চলে যায়, এবং তারপরে তাকে আর নাকি দেখা যায়নি। দেখা যায় লরিটার একটা মেয়ে আছে যার নাম বেক্কা, এবং একটা ছেলে আছে যার নাম টাইলার। তারা ক্যামেরা নিয়ে সামনে বসে আছে এবং এই কথাগুলো রেকর্ড করছে, কারণ বেক্কা একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে তার মায়ের অতীত জীবন নিয়ে, কারণ তার মায়ের অতীত জীবন নাকি অনেকটাই রহস্যময়। বেক্কা তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি ওই বাড়ি ছেড়ে কেন চলে এসেছিলে? তার মা কেমন যেন প্রশ্নটা এড়িয়ে যায় আর বলে, আমার মা বাবাকে আমি 15 বছর ধরে দেখিনি। 15 বছর পর আমার মা বাবা আমাকে ইন্টারনেটে খুঁজে পেয়েছে, আর তারা তোমাদের 2 ভাই বোনকে দেখতে চায়। লরিটার একটা বয়ফ্রেন্ড আছে যার সাথে সে সমুদ্রে একটা জায়গায় ছুটি কাটাতে যাচ্ছে, এবং টাইলার আর বেক্কাকে লরিটা বলে, আমি 7 দিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছি, তো তোমরা ওই 7 দিন তোমাদের দাদু দিদা যেই গ্রামে থাকে সেখানে চলে যাও, সেখান থেকে ঘুরে এসো। আমার সাথে 15 বছর হলো তাদের কোনো সম্পর্ক নেই। তারা যখন তোমাদেরকে দেখতে চেয়েছে, আমার মনে হয় তোমাদের সেখানে যাওয়া উচিত। বেক্কা আর টাইলার পরের দিন রওনা হয়ে যায়। এখানে বলে দেই, এই মুভির শুটিংটা একটু আলাদাভাবে হয়েছে। বেক্কা আর টাইলারের হাতে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরা দিয়েই এই মুভির 80% শুটিং হয়েছে, এবং এই জন্য মুভির অনেক জায়গায় এরকম মনে হবে যে ঘটনাগুলো যেন আমাদের সাথেই ঘটছে বা আমাদের সামনেই ঘটছে। তো বেক্কা টাইলার পৌঁছে যায় ফিলাডেলফিয়া নামে একটা শহরে। দেখা যায় সেখানে তার দাদু দিদা এসেছে। তার দাদুর নাম হলো পপ এবং তার দিদার নাম হলো নানা। প্রথমবারের জন্য তারা একে অপরকে দেখছিল, এবং এই শহর থেকে অনেকটাই দূরে একটা গ্রামে তাদের বাড়ি। সন্ধে তখন প্রায় হয়ে আসছে যখন তারা তাদের পপ এবং নানার সাথে একটা অনেক দূরে বরফে ঢাকা গ্রামে গিয়ে পৌঁছয়। সাধারণভাবে গ্রাম খুব সুন্দর জায়গা হয়ে থাকে, কিন্তু এই গ্রামটা কেমন যেন ছন্ন ছাড়া। চারিদিকে কোনো লোকজন তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত দেখা যায় না, এবং বাড়িটা দেখে মনে হয় যেন কোনো রহস্য ভেতরে নিয়ে বাড়িটা চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ফোনের নেটওয়ার্ক চলে যায়। কিছুক্ষণ পর টাইলার যখন ঘুরে বেড়াচ্ছিল, সে পপকে দেখে বাড়ির বাইরে একটা আলাদা ঘর ছিল, যেটাকে শেড হাউস বলে। সেই শেড হাউসের সামনে কিছু একটা করছিল সে। টাইলার চিৎকার করে পপকে ডাকে, কিন্তু বৃদ্ধ একবার কেমন চোখে যেন সেদিকে তাকায় এবং সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলায় বৃদ্ধ বেক্কা টাইলারের রুমে আসে এবং নিচু গলায় বলে, রাত 9:30টার পর আমরা সবাই এখানে ঘুমিয়ে পড়ি, এবং এটাই বাড়ির নিয়ম, তোমাদেরকেও সেটাই মানতে হবে। কিন্তু গভীর রাতে বেক্কার হঠাৎ খিদে পেলে সে অন্ধকারেই রান্নাঘরের দিকে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় সে দেখে তার দিদাকে, সেই বৃদ্ধা মহিলা যার নাম নানা। সে বিকট শব্দে বমি করতে করতে সামনের দিকে হাঁটছে এবং কেমন যেন একটা গোঙানোর আওয়াজ করছে। পরনে একটা সাদা পোশাক। সে ভয় পেয়ে রুমে দৌড়ে চলে আসে, এবং পরদিন সকালে পপ জানায় যে নানা নাকি কাল রাতে পেটের সমস্যার কারণে ওরকম বিকট শব্দ করছিল এবং বমি করছিল। কিছুক্ষণ পর বেক্কা আর টাইলার বাইরের ওই ঘরটার নিচে একটা আন্ডারগ্রাউন্ড জায়গা ছিল, সেখানে লুকোচুরি খেলছিল। কিন্তু বেক্কা হঠাৎ করে দেখে এক বৃদ্ধা মহিলা জন্তুর মতো আওয়াজ করে হামাগুড়ি দিয়ে বিশাল জোরে ছুটে আসছে, আর বেক্কার পেছনে এসে ফিসফিস করে সে বলে, আমি চলে এসেছি, আমার কাছে আয়, আর আমার কাছে না এলেও আমি ঠিক ধরে ফেলবো। বেক্কা জোরে চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে, এবং সাথে টাইলারও, এবং তারা যত জোরে ছুটছিল সেই জন্তুটাও যেন তাদের পেছনে ঠিক ততটাই জোরে ছুটছিল। কিন্তু তারা অবাক হয়ে যায় যখন তারা আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বেরোয়। তারা দেখে সেই বৃদ্ধা আর কেউ নয়, নানা ছিল। তারা অবাক হয়ে যায়। নানা যেন কিছুই করেনি, চুপচাপ সেখান থেকে সে চলে যায়।
পরদিন সকালবেলা দরজায় একজন অচেনা মানুষ বেল বাজায়। এই লোকটার নাম ডক্টর স্যাম। ডক্টর স্যাম জিজ্ঞেস করে, নানা আর পপ কোথায়? বেক্কা বলে, দুজনেই মর্নিং ওয়াকে গেছেন। ডক্টর বলে, আমি অনেক দিন ধরে ফোন করার চেষ্টা করছি ওদেরকে, কিন্তু পাচ্ছি না। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টাইলার সেই যে বাড়ির বাইরে শেড হাউসটা দেখেছিল, যেখানে সেদিন পপ কিছু করছিল, সেখানে যায়। তার মনের ভেতরে সন্দেহ জাগে, এমন কি আছে এই শেড হাউসের ভেতরে যে এখানে যাও বারণ। টাইলার সেই ঘরের ভেতরে গিয়ে কিছুটা খোঁজাখুঁজি করতেই দেখে মাছি ভ্যান ভ্যান করছে এক জায়গায়, আর সেখানে ডাইপারের মতো কিছু কাপড় পরে আছে। দেখে মনে হচ্ছে রক্ত শুকিয়ে আছে সেগুলোতে। সে ভয় পেয়ে চিৎকার করে বাইরে এসে পড়ে এবং নানাকে এটা নিয়ে জিজ্ঞেস করলে নানা বলে, পপের একটা রোগ আছে, সে যখন তখন প্যান্টে প্রস্রাব করে ফেলে এবং এই জন্য সে ডাইপারের মতো কাপড় ব্যবহার করে। আর ডাইপারগুলোকে ব্যবহার করার পর ওই শেড হাউসে জমা করে রাখে এবং পরে সেগুলোতে একদিন আগুন ধরিয়ে দেয় এবং সেই প্রস্রাবগুলোই সেই ডাইপারে শুকানোর পর লালচে রং হয়ে গেছে, যেটাকে রক্তের দাগ বলে মনে হচ্ছে। নানার কথা মেনে নিলেও টেইলারের মন থেকে কিন্তু ওই শেড হাউসের চিন্তা কিছুতেই যায় না। সেদিন রাতে আবার কিছু একটা ঘটে। হঠাৎ শব্দে ওদের ঘুম ভেঙে যায়। বেক্কা আর টেইলার ভয় পেয়ে যায়। তারা আস্তে আস্তে পা টিপে টিপে দরজা খুলে দেখে নানা উলঙ্গ অবস্থায় দেওয়ালের মধ্যে নখ দিয়ে আঁচড়াচ্ছে আর কেমন একটা বিকট শব্দ করছে। ওরা ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে বেক্কা পপকে দেখে সে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পপকে জিজ্ঞেস করলে সে বলে, আমায় একটা বিশেষ কস্টিউম পার্টিতে যেতে হবে। আমি স্টেশনে যাব ট্রেন ধরতে এবং তারপর সেই পার্টিতে যাব। কস্টিউম পার্টি কাকে বলে? কস্টিউম পার্টি হলো এমন এক ধরনের পার্টি যেখানে বিভিন্ন অদ্ভুত ধরনের ড্রেস পরে মানুষ যায়, বা নির্দিষ্ট কোনো একটা ড্রেস কোড থাকে, সেই একই রকম ড্রেস পরে সবাই যায়। কিন্তু অবাক হওয়ার মতো দুটো ব্যাপার ছিল। এক, এই 7 সকালে ভোরবেলায় কোন পার্টি চলছে যেখানে যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে। আর 2, কারণ মৃত্যুর পর পশ্চিমের দেশগুলোতে যে ধরনের ড্রেস এবং ডিজাইনার শার্ট পরে মানুষে যায়, সেই ধরনের ড্রেস পরেছিল পপ। এসব দেখে বেক্কার অনেকটাই অদ্ভুত লাগে। সে আগের দিনের রাতের ঘটনা সম্বন্ধে পপকে বলে, কাল রাতে আমি দেখেছি নানা উলঙ্গ হয়ে দেওয়ালের মধ্যে নখ দিয়ে কিছু একটা ছবি আঁকছিল। পপ কেমন উদাস হয়ে বলে, আসলে তোমাদের নানা একটা রোগে ভুগছে, যেমন মানুষের ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস থাকে, অনেকটা ওই রকমই। এবং তারপর নিচু গলায় গম্ভীরভাবে বলে, তোমাদের তো কতবার বলেছি বেক্কা, রাত 9:30টার পর বাইরে কখনো বেরোবে না। আমার কথা বোঝনি? আজ থেকে আর বাইরে বেরোবে না রাত 9:30টার পর। ওদিকে দেখা যায় নানা রান্নাঘরে কাজ করতে গিয়ে ল্যাপটপের ওপরে কিছুটা বাটার ফেলে দেয়, আর সেটার জন্য সে বেক্কাকে অদ্ভুতভাবে তাকিয়ে সরিও বলে, কারণ ল্যাপটপটা ছিল বেক্কার। টাইলারের কেমন যেন একটু সন্দেহ হয় নানা এবং পপের ওপরে, কিছু তো সমস্যা আছে ওদের মধ্যে। কিন্তু বেক্কা মানতে নারাজ। ওরা ভিডিও কল করে ওদের মায়ের সাথেও কথা বলে, কিন্তু ওদের মা ওদের মুখ দেখতে পায় না, কারণ ল্যাপটপের ক্যামেরাতে তখনও সেই বাটার লেগে শক্ত হয়ে আছে, যেই বাটারটা নানা সেই ল্যাপটপের মধ্যে ফেলেছিল ভুলবশত। টাইলার ওর মাকে বলে, মা, পপ আর নানা কেমন যেন অদ্ভুত আচরণ করে। তুমি জানো পপ নাকি ডাইপার ইউজ করে এবং সেটাকে শেড হাউসের মধ্যে লুকিয়ে রাখে, আর নানা রাত্রেবেলা উলঙ্গ হয়ে দেওয়ালের মধ্যে কেমন যেন ছবি আঁকতে থাকে, অদ্ভুত আওয়াজ করে। ওর মা একটু অবাক হয় এবং জিজ্ঞেস করে, তোমাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছেন ওনারা? বেক্কা বলে, না মা, সেসব কিছুই না। ভাই মিথ্যে মিথ্যে সন্দেহ করছে। আসলে ওদের বয়স হয়েছে এবং বয়স হলে পরে মানুষ একটু উল্টোপাল্টা বাচ্চাদের মতো আচরণ করেই। ওদের মা লরিটা কেমন যেন একটু চিন্তিত হয় এবং বলে, আমার মা বাবা প্রথম থেকেই একটু অদ্ভুত ধরনেরই ছিল। কিছুক্ষণ পর দেখা যায় নানা বেক্কাকে কিচেনে ডেকে নিয়ে আসে এবং একটা ইলেকট্রিক উনুন বা চুল্লি দেখিয়ে বলে, বেক্কা, এটার ভেতরে ঢুকে একটু পরিষ্কার করে দেবে, এটার ভেতরে নোংরা জমে গেছে। বেক্কা প্রথমে সেই চুল্লির ভেতরে ঢুকতে ইতস্তত বোধ করলেও শেষ পর্যন্ত নানার জোড়াজড়িতে এসে ভেতরে ঢোকে এবং বেক্কার শরীরটা যখন সম্পূর্ণটা সেই ইলেকট্রিক চুল্লির ভেতরে ঢুকে যায়, নানার চোখে মুখে কেমন যেন হিংস্র ভাব দেখা দেয়। তার চোখগুলো যেন দেখে নিতে চাইছিল বেক্কার শরীরটাই উনুনের ভেতরে সবটুকু যাবে তো। সে যেন মনে মনে মাপ নিয়ে নিচ্ছিল। সেদিন রাতে দরজার বাইরে তারা আবার নানাকে দেখে সে এইভাবে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল। পরদিন সকালবেলায় ওরা দেখে নানা আর পপ হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছিল, আর এক জায়গায় ওই কুয়াটার কাছে এসে নানা থেমে যায়। সে এক দৃষ্টে তাকিয়েছিল কুয়ার ভেতরে। পপ তাকে হঠাৎ করে টেনে নিয়ে যায়। এরপর বেক্কা, টাইলার তারা দুজনে কুয়াতে বালতি নামিয়ে দেখে কুয়ার জল কেমন যেন কাদা মাটির জল যেমন ঘোলাটে থাকে সেই রকম।
কিন্তু জল ছাড়া তারা আর কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর একটা অচেনা মেয়ে আসে। এই মেয়েটার নিজের নাম বলে স্ট্রেসি, এবং স্ট্রেসি জিজ্ঞাসা করে নানা আর পপ কোথায়। অনেকদিন ধরে নানাকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। বেক্কা জানায় ওরা মর্নিং ওয়াকে গেছে। সেদিন দুপুরবেলা বেক্কা শুনতে পায় খুব জোরে জোরে হাসির আওয়াজ আসছে নানার ঘর থেকে। নানা হাসছিল অদ্ভুতভাবে। বেক্কা গিয়ে নানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে নানা, হাসছো কেন? নানা কেমন চোখে তাকিয়ে থাকে বেক্কার দিকে, আর বেক্কাকে বলে, গুড আফটারনুন বেক্কা। তুমি জানো বেক্কা, আমি অনেক কিছুতেই ভয় পাই, আর যখন ভয় পাই তখন আমাকে জোরে জোরে হাসতে হয়, নয়তো সেই ভয়গুলো আমাকে চেপে ধরে। বেক্কা কিছুই বুঝতে পারে না কি বলছে নানা এসব। সে দৌড়ে শেড হাউসে আসে পপকে জানাতে, কিন্তু এসে দেখে পপ একটা বন্দুক নিয়ে নিজেকেই গুলি করার চেষ্টা করছিল, এবং বেক্কাকে হঠাৎ করে দেখেই বন্দুকটা পরিষ্কার করার ভান করতে থাকে। বেক্কা তাকে নানার ব্যাপারে জানায় যে নানা একা একা বসে জোরে জোরে হাসছিল। পপ বেক্কার কথা শুনে চমকে ওঠে এবং বলে, ঠিক আছে আমি দেখছি। বেক্কা টাইলার ঠিক করে যে আজ রাতে রুমের বাইরে দুটো ক্যামেরা থাকবে। আসলে তারা জানতে চায় যে রাতের বেলায় তাদের রুমের বাইরে ঠিক কি কি হয়। দেখা যায় গভীর রাতে নানা একটা দরজা বারবার খুলছে আর বন্ধ করছে, এবং তারপর নানা দেখে ফেলেছে যে সেখানে কোনো ক্যামেরা লাগানো হয়েছে। সে ক্যামেরাটা হাতে নেয় এবং একটা বড় ছুরি নিয়ে বেক্কা টাইলারের রুমের দরজায় গিয়ে দরজায় বাড়ি মারতে থাকে, আর ভেতরে ভাই বোন আতঙ্কে চুপচাপ বসে থাকে। এভাবেই আতঙ্কের রাত কেটে সকাল হয় এক সময়। বেক্কা ওই ক্যামেরার ভিডিওতে সব দেখে বুঝতে পারে যে নানা জেনে গেছে যে তারা নানা আর পপের ওপরে নজর রাখছে। বেক্কা সময় নষ্ট না করে টাইলারকে বলে, ভাই তাড়াতাড়ি জামা কাপড় প্যাক করে নে, এমনিতেও আজকের রাতটা আমাদের এখানে শেষ রাত, কাল সকালে আমরা বাড়ি চলে যাব। পপের সাথে সকালবেলায় কথা হচ্ছিল বেক্কার। পপ বলে, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, ওখানে রাতের বেলায় মাঝে মাঝে আমি সাদা কিছু একটাকে ঘুরে বেড়াতে দেখতাম সেই ফ্যাক্টরির চারপাশে, কিন্তু আফসোস এটা আমি ছাড়া আর কেউই দেখতে পেত না। এটা সবাইকে বলার পর ওই কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর বেক্কা ওর ল্যাপটপের ক্যামেরার ওপর থেকে সেই শুকিয়ে যাওয়া বাটারগুলোকে উঠিয়ে ফেলে, আর এই সময় দেখে সেই স্ট্রেসি এসেছে, সেদিন যে মেয়েটা এসেছিল। আর পপ আর নানার সঙ্গে কিছু একটা বিষয়ে কথা কাটাকাটি চলছে। কিছু কিছু কথা কানে আসছিল। স্ট্রেসি খুব উত্তেজিতভাবে নানা আর পপকে বলছিল, আমি যখন ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসছিলাম আমি নিজের চোখে দেখেছি যে আপনারা, ব্যাস এতটুকু শোনা গেল, বাকি আর কিছু শোনা গেল না। আর আরেকবার শোনা গেল স্টেসি রেগে গিয়ে বলছে, আমাকে আপনারা ভুল করেও ছোবেন না, আমার থেকে দূরে থাকুন। এই দুটো লাইন শোনা গেল, শুধু কিছু বোঝা গেল না। এর কিছুক্ষণ পর নানার সাথে কথা বলছিল বেক্কা। সে নানাকে বলে, নানা যখনই আমি আমার মা সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করি আপনি এড়িয়ে যান। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই আপনাকে, আচ্ছা নানা, আমার মা যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এমন কি হয়েছিল সেদিন? কেন চলে গিয়েছিল? কিছু তো করেছিল আমার মা, কি করেছিল? নানাকে দেখা যায় সে চিৎকার করে বলে, আমি জানি না, আমি কিছুই জানি না, আর কপাল চাপড়াতে শুরু করে। বেক্কার এবার যেন কেমন একটা কিছু গন্ডগোল লাগছিল, কোনো কিছু ঠিকঠাক নেই বাড়ির মধ্যে। সে আর টাইলার তার মা লরিটাকে ভিডিও কল করে আর তার মাকে বলে, মা তুমি এখানে তাড়াতাড়ি এসো, আমাদেরকে নিয়ে যাও। নানা আর পপের ব্যবহার ঠিক সুবিধের মনে হচ্ছে না। ল্যাপটপের ক্যামেরার ওপর থেকে সেই শুকিয়ে যাওয়া বাটার উঠে গিয়েছিল, সুতরাং সেই ক্যামেরা দিয়ে তার মা টাইলার এবং বেক্কাকে দেখতে পাচ্ছিল। টাইলার তার মাকে বলে, মা তুমি তো অনেক বছর হলো তোমার মাকে দেখোনি, মানে নানাকে, দেখবে? সেই জানালার বাইরের দিকে থাকা নানার দিকে ল্যাপটপের ক্যামেরাটা ঘোরায়, আর লরিটাকে দেখা যায় লরিটা চমকে ওঠে এবং আতঙ্কে গলা শুকিয়ে যায়। সে প্রচণ্ড ভয় পেয়ে বেক্কা টাইলারকে জিজ্ঞাসা করে, তোমরা এতদিন ধরে এর সাথে আছো? তারা বলে, হ্যাঁ। লরিটা বলে, কিন্তু এই মহিলাকে তো আমি প্রথমবার দেখছি, ইনি তো আমার মা নন, এটা নানা নয়, এই মহিলা কে? বেক্কা টাইলার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা এতদিন ধরে যে মানুষগুলোকে নানা আর পপ বলে জেনে এসেছে তারা আসলে নানা আর পপ নয়। লরিটা বলে, বেক্কা খুব ভালো করে শোনো, একদম ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি আসছি ওখানে, আর তোমরা যত তাড়াতাড়ি পারো ওই বাড়িটা থেকে পালিয়ে বাইরে চলে যাও, বাইরের যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত আমি ওখানে না আসছি, কিন্তু এই বাড়ির ভিতরে আর এক মুহূর্ত থেকো না। কিন্তু নানা এবং পপ কখনো উড়ান পরিষ্কার করার বাহানায় বা কখনো অন্য কিছু বলে সারাক্ষণ ওদের ভাই বোনের সাথেই থাকে। ওরা ওখান থেকে পালাতে পারে না এবং সন্ধে হয়ে আসে। একসময় সুযোগ বুঝে ওরা ভাই বোন বাইরে বেরোতে যায়, কিন্তু দরজা খুলতেই দেখে সন্ধ্যাবেলার অন্ধকারে স্ট্রেসির মৃতদেহটা সামনের গাছে ঝুলছে।
কেউ স্টেসিকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। ঠিক এই সময় পপ আসে আর বলে, আজকে তো তোমাদের শেষ রাত এই বাড়িতে, চলো একটা গেম খেলা যাক। বেক্কা আর টাইলার খুব ভালো করে বুঝতে পারছিল যে তারা কোন মারাত্মক বিপদের সাথে আছে, কিন্তু করার কিছু ছিল না। বাধ্য হয়ে গেম খেলতে শুরু করে। রাতের আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাড়ির কোনো একটা রুম থেকে রেডিওতে গান ভেসে আসছিল, কেমন যেন অদ্ভুত সুরে গান। বেক্কা হঠাৎই বলে, আমার ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমি এটা একটু চার্জ করে আসছি। এই বলে সে সুযোগ বুঝে বেসমেন্টে চলে যায়, কারণ সে জানতো যেহেতু বেসমেন্টে তাদের যাওয়া বারণ, সুতরাং বেসমেন্টের মধ্যেই হয়তো আসল পপ আর নানাকে রাখা আছে। সে দেখে এক জায়গায় দুটো জ্যাকেট পরে আছে এবং জ্যাকেট দুটোর গায়ে লেখা ছিল মেপল শেড সাইক্রিয়াটিক হাসপাতাল, অর্থাৎ পপ আর নানা যারা সেজে আছে তারা এই মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা দুই সাইকো। এবং এখান থেকে জানা যায় এই মানসিক হাসপাতাল থেকে এই দুই মানসিক রোগী বা সাইকো পালিয়ে আসে এবং পালিয়ে আসার পর নানা আর পপের কাছে আশ্রয় চায়। নানা আর পপ তাদেরকে ভালো মানুষ ভেবে আশ্রয় দেওয়ার পর তারা সুযোগ বুঝে একদিন নানা আর পপকে খুন করে ফেলে এবং বেক্কা দেখতে পায় তার আসল নানা এবং পপের মৃতদেহ। পচে গলে গেছে লাশ দুটো, আর ওখানেই পড়েছিল তাদের ছবি। ঠিক সেই সময় পপ সেজে থাকা সেই বৃদ্ধ সেখানে চলে আসে। তার গলার স্বর কেমন শান্ত, চোখের চাহনি কেমন যেন। সে শান্ত গলায় বলে, তোমার ক্লেয়ারের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ছিল বেক্কা। ক্লেয়ার সেই বৃদ্ধার নাম, যে কিনা ওদের নানা সেজেছিল। বৃদ্ধ আরও বলে, জানো তো বেক্কা, ক্লেয়ার তার দুই বাচ্চাকে একটা সুটকেসে ভরে জলে ভাসিয়ে দিয়েছিল। কেন ভাসিয়ে দিয়েছিল জানো? যাতে ওরা খুব ভালো করে থাকতে পারে। তুমি যাবে সেখানে, তুমিও সেই বাচ্চাগুলোর সাথে ভালো করে থাকতে পারবে। আর এই জন্যই ওই বৃদ্ধা বারবার কুয়ার কাছে যেত এবং বেক্কা আর টাইলারকে বারণ করা হতো সেই কুয়ার কাছে যেতে, কারণ বহু বছর আগে সে তার সন্তানদেরকে একটা সুটকেসের মধ্যে বন্দি করে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। বৃদ্ধ শান্ত গলায় আরও বলে, কি ভাবছো বেক্কা, এখান থেকে পালানোর কথা? এখান থেকে পালাতে গেলে মাটির নিচে যে সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গ দিয়ে ওই যে কুয়াটা দেখেছিলে ওই কুয়াটার মধ্য দিয়ে ওপরে উঠতে হবে। পারবে? তাহলে পালাও। এই বলে সে বেক্কার চুলের মুঠি ধরে টানতে টানতে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় আর দরজার ওই পাশ থেকে বেক্কাকে ফিসফিস করে বলে, বেক্কা, আজ রাতে আমরা সবাই মরব। টাইলারকে সে কিচেনে নিয়ে আসে এবং টাইলারকে বলে, আজকে আমাকে একটা কস্টিউম পার্টিতে যেতে হবে এবং এই জন্য আমাকে ট্রেন ধরতে হবে। ঠিক যে লাইনটা সে মুভির প্রথম দিকে বলেছিল। আসলে না তো কোনো কস্টিউম পার্টি আছে, না তো একে কখনো ট্রেন ধরতে হয়। যেহেতু এরা মানসিক রোগী ছিল, সুতরাং এদের মনের মধ্যে আলাদাই কল্পনা চলত। প্রতিদিন এই বৃদ্ধ একটা নির্দিষ্ট সময়ে ড্রেস চেঞ্জ করত এবং নতুন ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে যেত ট্রেন ধরার উদ্দেশ্যে এবং স্টেশন থেকে আবার সে ফিরে আসতো। ওদিকে দেখা যায় যেই রুমে বেক্কা ছিল ওই রুমে সেই বৃদ্ধা, যার নাম ক্লেয়ার, সে অন্ধকারে হিংস্রভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং অদ্ভুত গোঙানির আওয়াজ আসছিল সে বৃদ্ধার মুখ থেকে। এবং এক সময় হামলা করে বসে সে বেক্কার ওপরে এবং একটা কাচের টুকরো দিয়ে বেক্কা বারবার বৃদ্ধার শরীরে ঢুকিয়ে দেয়। একসময় বৃদ্ধার দেহটা নিস্তেজ হয়ে যায়। দৌড়ে সে কিচেনে আসে নিজের ভাইকে বাঁচানোর জন্য এবং বৃদ্ধর হাত থেকে দুজন বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর একসময় টাইলার বৃদ্ধকে কোনোভাবে বাগে পেয়ে তার মাথাটাকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে এইভাবে মারতে থাকে। বৃদ্ধ মারা যাওয়ার পর তারা ভাই বোন দুজনে মিলে বাইরে বেরিয়ে আসে। তার মা লরিটা ততক্ষণে পুলিশ নিয়ে সেখানে পৌঁছে গেছে। বৃষ্টি পড়ছিল। শেষ হয় একটা বিভীষিকাময় রাত্রির। মুভির শেষ দৃশ্যে দেখা যায় বেক্কা যেহেতু তার মায়ের অতীত জীবন সম্বন্ধে ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছিল, সে তার মাকে জিজ্ঞেস করে, মা, সেদিন আসলে কি হয়েছিল? তুমি বাড়ি ছেড়ে হঠাৎ করে কেন বেরিয়ে গেছিলে? তার মা কাঁদতে থাকে এবং বলে, আমি যাকে ভালোবাসতাম তাকে আমার পরিবার কখনো মেনে নেয়নি এবং এটা নিয়ে মা বাবার সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল। একসময় আমি আমার মাকে মেরে বসি। আমি আমার মাকে প্রচণ্ড মেরেছিলাম। আমি জানতাম সেটা আমার ভুল ছিল এবং তার জন্য আমার বাবা আমাকে মারে এবং তারপর আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। ওরা আমাকে অনেক কল করেছিল কিন্তু আমি তুলিনি। আমি জানি আমি ভুল করেছি। আমি আমার মা বাবার মনে প্রচণ্ড কষ্ট দিয়েছিলাম। সেই আফসোস আমার আজও আছে। এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যারা যারা এত অবধি ভিডিওটা দেখেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে দিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও, নয়তো তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে।